হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। আজকে সায়েন্সের যে টপিকটি আলোচনা করব দ্রবণ বা সলিউশন থেকে, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের দ্রবণ চ্যাপ্টার থেকে সেরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথমেই আমরা জেনে নেব দ্রবণ কি। তো মনে রাখবে, দ্রাব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ। দ্রাব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে কী বলা হয়? দ্রবণ বলা হয়। তাহলে দ্রবণ গঠিত হয় দ্রাব এবং দ্রাবক নিয়ে। তাহলে আমাদেরকে জানতে হবে দ্রাব কি আর দ্রাবক কি। মনে রাখবে, দ্রবণের মধ্যে যে উপাদানটি কম পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রাব, আর যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রাবক। যেমন জল আর চিনির মিশ্রণের ফলে চিনির শরবত তৈরি হয়। তো শরবতটি এক প্রকার দ্রবণ। এই শরবতে চিনির পরিমাণ সবচেয়ে কম থাকে, এই জন্য চিনিটা হচ্ছে দ্রাব, আর জলের পরিমাণ বেশি থাকে, এই জন্য জলটি হয়ে যাবে দ্রাবক। পরবর্তী, সার্বজনীন দ্রাবক কাকে বলা হয়? তো মনে রাখবে, জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক। জল একটি অজৈব দ্রাবক, ঠিক আছে? এর সাথে মনে রাখবে, জল একটি অজৈব দ্রাবক। জৈব দ্রাবক বা এর আরেক নাম রয়েছে, তা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। তো জৈব দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবকের উদাহরণ হচ্ছে বেনজিন এবং অ্যালকোহল। কার্বন ডাইসালফাইড অর্থাৎ CH2, এই কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হয় এমন কিছু পদার্থ জেনে নেব, যেমন গন্ধক, যাকে আমরা সালফার নামে চিনি, তারপরে ফসফরাস, আয়োডিন, প্রত্যেকটাই কিন্তু কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হতে পারে। এরপরে রবার, আয়োডিন, এরা দ্রবীভূত হতে পারে বেনজিনের মধ্যে। অ্যালকোহলে দ্রবীভূত হতে পারে গালা, চর্বি এবং আয়োডিন, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখলাম যে আয়োডিন এমন একটি পদার্থ যা কার্বন ডাই সালফাইডেও দ্রবীভূত হয়, বেনজিনেও দ্রবীভূত হয় এবং অ্যালকোহলেও কিন্তু দ্রবীভূত হয়। পরবর্তী, অজৈব দ্রাবক বা যাকে বলা হয় ধ্রুবীয় দ্রাবক, সেই অজৈব দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবকের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে জল বা H2O। তারপর দেখো, তেল বা চর্বি সাধারণত কিসে দ্রবীভূত হয়? মনে রাখবে, তেল বা চর্বি সাধারণত ক্লোরোফর্মে কিন্তু দ্রবীভূত হয়। আর এই ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CHCl3। মনে রাখবে, CHCl3 হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। পরবর্তী প্রশ্ন দেখব, গাঢ়ত্ব অনুসারে দ্রবণ কয় প্রকার? মনে রাখবে, গাঢ়ত্ব অনুসারে দ্রবণ 3 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে? তারপর দেখো, কণার প্রকৃতি অনুসারে দ্রবণ কয় প্রকার? তো কণার প্রকৃতি অনুসারে দ্রবণও কিন্তু 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে প্রকৃত দ্রবণ, তারপর হচ্ছে কলয়েডীয় দ্রবণ, আর আরেকটি হচ্ছে প্রলম্বন বা সাসপেনশন, ঠিক আছে? ভালো করে মনে রাখবে, প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন বা সাসপেনশন। তাহলে প্রকৃত দ্রবণের উদাহরণ কোনগুলি? চিনি ও জলের মিশ্রণ, তারপরে জল ও লবণের মিশ্রণ, প্রত্যেকটি হচ্ছে প্রকৃত দ্রবণের উদাহরণ। ঠিক তেমনভাবে কলয়েডীয় দ্রবণের উদাহরণ হচ্ছে দুধ, মাখন, ক্রিম, শ্যাম্পু, সাবানের ফেনা, প্রত্যেকটা কিন্তু কলয়েডীয় দ্রবণের উদাহরণ। তারপর প্রলম্বনের উদাহরণ কোনগুলো? জল ও বালির মিশ্রণ, জল ও কাদার মিশ্রণ, এগুলো হচ্ছে প্রলম্বন বা সাসপেনশনের এক্সাম্পল, ঠিক আছে? তারপর দেখো, প্রকৃত দ্রবণের কণার ব্যাস কতটা হয়? তো 10⁻⁸ সেমি বা তার ছোট হয়।
ঠিক আছে। আর কলোরীয় দ্রবণের কণার ব্যাস কত হয়? 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁻7 সেমি পর্যন্ত। প্রলম্বনের কণার ব্যাস কত হয়? 10⁻⁻4 সেমি বা তার বেশি। ঠিক আছে, এই যে কণার ব্যাসগুলো তোমরা এটা মনে রাখবে, পরীক্ষাতে আসে। তারপর দেখো, টিন্ডাল এফেক্ট দেখতে পাওয়া যায় কোন প্রকার দ্রবণে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। ঠিক আছে, টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব এটি দেখতে পাওয়া যায় কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব, দ্রাব্যতার একক কী? ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। দ্রাব্যতার কোনো কিন্তু একক নেই। ঠিক আছে, মনে রাখবে দ্রাব্যতার কোনো একক নেই। পরবর্তী, রক্তের মধ্যে রক্ত কণিকাগুলি চুপসে যায় না, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে আইসোটনিক দ্রবণের জন্য। রক্তের মধ্যে রক্ত হচ্ছে একটি আইসোটনিক দ্রবণ, এই জন্য কিন্তু রক্ত কণিকাগুলি চুপসে যায় না। পরবর্তী দেখো, এমন দ্রবণ যাকে কখনোই সম্পৃক্ত করা যায় না, যেমন হচ্ছে জল এবং ইথাইল অ্যালকোহল। জল এবং ইথাইল অ্যালকোহল এর দ্রবণকে কিন্তু কখনোই সম্পৃক্ত করা যাবে না। পরবর্তী দেখো, উষ্ণতা বৃদ্ধিতে করেচুনের দ্রাব্যতা কি হয়? তো কমে যায়। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা অপরিবর্তিত থাকে কোন পদার্থের ক্ষেত্রে? তো এটা হচ্ছে খাদ্য লবণ বা NaCl। এর ক্ষেত্রে উষ্ণতা যতই বৃদ্ধি করা যাক না কেন, দ্রাব্যতা কিন্তু অপরিবর্তিত থাকে। তারপর দেখো, চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা কি হয়? কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই। আর উষ্ণতা বৃদ্ধিতে KNO3, ঠিক আছে, এর দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পায়। বেশ কিছু পদার্থ রয়েছে যাদের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কমে, আবার কারো বৃদ্ধি পায়, আবার কারো কিন্তু অপরিবর্তিত থাকে। তো এই জন্য এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী, দ্রবণের শক্তি মাত্রার একক কী? দ্রবণের শক্তি মাত্রার একক হচ্ছে মোলারিটি। মোস্ট ইম্পর্টেন্ট, মোলারিটি। বিশুদ্ধ জলের মোলারিটি কত? 55.6 মোল পার লিটার। 55.6 মোল পার লিটার, এটা হচ্ছে একটি বিশুদ্ধ জলের মোলারিটির মান। তারপরে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের দ্রাব্যতা কি হয়? তো মনে রাখবে, উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে। আর উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কি হবে? তো গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কিন্তু কমে যাবে, অর্থাৎ হ্রাস পাবে। ঠিক আছে, তারপর দেখো, দ্রবণ ইকুয়াল টু দ্রাবপাল আর দ্রাবক। ঠিক আছে, অর্থাৎ সলিউট এবং সলভেন্ট এর মিক্সারে তৈরি হয় সলিউশন বা দ্রবণ। পরবর্তী দেখব, কলয়েডীয় দ্রবণের দুটি কিন্তু বিষয় থাকে, একটি হচ্ছে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা। তো যদি এই বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা দুটোই তরল হয়ে যায়, সেই প্রকার আমরা দ্রবণকে বলবো ইমালশন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ইমালশন কি? তো কলয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা দুটোই যদি তরল হয়ে যায়, তবে সেই দ্রবণকে আমরা কি বলবো? ইমালশন। আর এই ইমালশনের এক্সাম্পল হচ্ছে দুধ, ক্রিম, রং, লোশন ইত্যাদি। ঠিক আছে, তারপরে দেখো, কোনো তরল মিশ্রণকে ইমালশনে পরিণত করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতির দ্বারা কোনো দুটি মিশ্রণ, কীরকম মিশ্রণ? তরল মিশ্রণ ইমালশনে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন। মনে রাখবে, ইমালসিফিকেশন। আর এই ইমালশন কারকের উদাহরণ হচ্ছে ডিটারজেন্ট, লেসিথিন, টার্টারিক অ্যাসিড। এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমালশন কারকের এক্সাম্পল। অর্থাৎ ইমালশন কারক সেগুলোই পদার্থ যা ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করে। ঠিক আছে, আর এই কলয়েড কণার ব্যবহার আমরা জানব
যেমন কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়া, ফটকরি দ্বারা জল বিশুদ্ধকরণ, তারপরে ডায়ালাইসিস পদ্ধতি, এই প্রত্যেকটাতে কিন্তু এই কলয়েড দ্রবণের কিন্তু ব্যাপক মাত্রায় ব্যবহার রয়েছে। ঠিক আছে, এবার আমরা বিস্তৃত দশায় এবং বিস্তার মাধ্যম কি হবে তার উপর ভিত্তি করে বিশেষ প্রকারের কলয়েড দ্রবণ রয়েছে, সেগুলো কিন্তু জেনে নিতে হবে। ঠিক আছে, পরীক্ষাতে মাঝে মাঝে আসে, তার মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিসটা আমরা বলে দেব। যেমন সোল। ঠিক আছে, সোল কি, তো মনে রাখবে বিস্তৃত দশা যদি সলিড হয় অর্থাৎ কঠিন হয়, আর বিস্তার মাধ্যম যদি লিকুইড হয় অর্থাৎ তরল হয়, তবে সেই কলয়েড দ্রবণটা হচ্ছে সল। এক্সাম্পল কী রয়েছে, পেন্টস, ফ্রুটস জুস, ঠিক আছে, জেলস, এগুলো। আর ইমালশনটা বললাম দুটোই লিকুইড হবে অর্থাৎ দুটোই তরল হবে, তাহলে তাকে বলা হবে ইমালশন। প্রত্যেকটা কিন্তু ঠিক আছে কলয়েড দ্রবণ। এবার তার উপর ভাগ রয়েছে, যেমন সল, ইমালশন, ফোম, তারপর হচ্ছে সলিড সোল, সলিড ইমালশন, সলিড ফোম, ঠিক আছে, সলিড অ্যারোসেল, লিকুইড অ্যারোসেল, তোমরা মনে রাখবে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সল, ঠিক আছে, ইমালশন, ফোম, এই তিনটা কিন্তু ভালো করে মনে রাখবে। দুটোই যদি তরল হয় তাহলে হচ্ছে ইমালশন, ঠিক আছে, আর একটা কঠিন একটা তরল, তার মধ্যে বিস্তার মাধ্যমটা তরল আর বিস্তৃত দশা যদি কঠিন হয় তাহলে বলা হচ্ছে সোল। আর ফোম হচ্ছে কোনটা, বিস্তার মাধ্যমটা তরল আর বিস্তৃত দশাটা হচ্ছে গ্যাসীয়, যদি এটা হয় তাহলে তাকে বলা হচ্ছে ফোম। ঠিক আছে, এক্সাম্পল রয়েছে যেমন সোপ, ঠিক আছে, ক্রিম, এগুলো আরও রয়েছে, এগুলো দেখে নেবে। ঠিক আছে, তোমরা আর বললাম না, তবে এই প্রথম তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই সোল, ইমালশন আর ফোম অবশ্যই ভালো করে এটা মনে রাখবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ক্লাস। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।